হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে নবম শ্রেণীর যে বিজ্ঞানটা পড়াচ্ছিলাম সেখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানটায় আজকে আলোচনা করব হচ্ছে বলের উপাংশ বিভাজন এবং সেটা কিভাবে তার প্রয়োগগুলো যখন করা হয়ে থাকে। দ্বিতীয়ত কয়েকটা বিশেষ প্রকার বল আমরা এখানে আজকে আলোচনাটা করব, সঙ্গে সঙ্গে যে সংরক্ষী এবং অসংরক্ষী বল, কোন ধরনের বলগুলোকে বলা হয় সেটা আমরা আলোচনাটা করব। তো আমরা বল বিষয়টা কিন্তু নিউটনের গতিসূত্রগুলো আলোচনা করার পূর্বে সেখানে আমরা বলের ধারণা নামক একটা যে ক্লাস করেছিলাম, যেখানে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকার সমস্ত বলগুলোকে একটা তথ্য আকারে দিয়েছিলাম। তো সেই যে সেখানে আলোচনা করতে গিয়ে আমরা বলের সংযোগ সূত্রটা পড়েছিলাম, যে সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র কিংবা বহুভুজ সূত্র। তো সেখানে আমরা আর একটা বিষয় উল্লেখ যেটা করতে ভুলে গিয়েছিলাম, সেটাকে আমরা বলের যে দ্বিতীয় যে ক্লাস একটা আমরা করব বলেছিলাম, সেখানে এটা আলোচনাটা করছি। সেটা হচ্ছে বলের উপাংশ বিভাজন। সে বল যে ধরনের হোক না কেন, আমরা জানি বল একটা ভেক্টর রাশি। তো কোনো জায়গায় যদি কোনো একটা জায়গায় বল প্রযুক্ত হয়ে থাকে, তার একটা মান এবং তার দিক থাকছে। তো আমরা এই যে রেখাটার দিক আমি বলছি যে এফ একটা বল এবং এর মান একটা আছে 5 নিউটন। এখন এই বলটিকে আমরা যদি দুটো পরস্পর লম্ব যে অক্ষে আমি তাকে ভেঙে ফেলি, সেই যে ভেঙে ফেললে যে মানগুলো পাবো সেই অক্ষ বরাবর, সেইগুলোকে বলা হচ্ছে ওই বলের উপাংশ, লম্ব উপাংশ। তো এই বলটার আমরা যদি পরস্পর লম্ব দুটো অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে দিই এবং এই বলটার এক্স অক্ষ বরাবর মান কত, তো এইখান থেকে আমি যদি তার যে শেষ প্রান্ত, বলটা প্রকাশ করা হচ্ছে যে রেখাটা দিয়ে, তার শেষ প্রান্ত থেকে যদি একটা লম্ব আমি টানি এবং এখান থেকে যদি অপর একটা লম্ব ওয়াই অক্ষের উপর টানি, তাহলে এই মানটা যেটা এক্স অক্ষকে যেটা ছেদ করেছে সেটা ধরো মনে করছি বি বিন্দু, আর ওয়াই অক্ষকে যেখানটায় তার লম্বটা এসে সমাপতিত হবে সেটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই এ ও এ যে একটা বল, যাকে আমি চিহ্ন দিয়ে প্রকাশ করছি এফ বলটা, তার মানটাই হচ্ছে ও এ সরলরেখার মান এবং দিকটা, ওই দিকটাই হচ্ছে তার ভেক্টরের দিক। এখন এই বলটি আমি যদি ধরি এই যে এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করে তাকে প্রয়োগ করা হয়েছে। তো এখন আমরা যদি এখান থেকে যে লম্ব টেনেছিলাম সেইটার ফলস্বরূপ এখন আমরা পেয়ে যাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজের যে কোণানুপাত বলে যেটা আমরা জানি, সমকোণী ত্রিভুজের কোণানুপাতের সূত্র থেকে আমরা জানি কি, যে সাইন থিটা বা কস থিটা মানগুলো আমরা নির্ণয় করতে পারি। তো সাইন থিটা অর্থাৎ এই যে থিটা কোণের সাইন, এটা যে দুটো বাহুর অনুপাত হবে, আমরা যে কোণটার সাপেক্ষে করব জানি, তার বিপরীত বাহুটা হয়ে থাকে লম্ব, আর তার সেই যে অন্য বাহুটা হয়ে থাকে ভূমি, আর ও এ এই বাহুটা হবে অতিভুজ। অর্থাৎ ত্রিভুজ ও এ বি, এই সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে আমি যদি কোণানুপাতগুলো নিয়ে থাকি, তোমরা যখন ত্রিকোণমিতিতে গণিতে পড়বে সেখানে জানবে সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব ভাজিত অতিভুজ ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাইনের মানে। এখন লম্বটা তো জানো এ বি এই চিত্র থেকে, আর অতিভুজটা হচ্ছে ও এ। তো এখন আমি যদি এই ও বি বাহুটাকে আমি যদি এফ বলের এক্স উপাংশ বলে থাকি, সেটা হচ্ছে এফ এক্স, আর এফ বলের ওয়াই উপাংশটাকে আমি যদি বলি ও সি বাহু, যেটাকে আমরা এফ ওয়াই বলে উল্লেখ ধরো করলাম। তো এখন এই সমীকরণে তোমরা দেখো এই লম্বের মানটা যা এফ ওয়াই এর মানটা, সেটা যেহেতু এখান থেকে লম্ব টেনেছি এটা, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা সমান হচ্ছে এ বি মানেই হচ্ছে ও সি, যেটার মান হচ্ছে এফ ওয়াই, আর হচ্ছে ও এ যেটার মানটা হচ্ছে কিন্তু এফ। তো এই ক্ষেত্রে এইভাবে সহজতম ভাবে এফ ওয়াই এর মানটা তোমরা পেয়ে যাবে এফ সাইন থিটা। বোঝা গেছে? ঠিক একই ভাবে তো এই এফ ওয়াইটা তোমরা পেয়ে গেলে, এফ বলটা দেওয়া থাকলে তার উপাংশটা কি হবে। ঠিক একই ভাবে তোমরা এই ত্রিভুজের যদি
কোণানুপাত cos থিটার করে থাকো, cos থিটা ওই কোণের যে কোণানুপাতের কোণের একরোশের যদি cos নিয়ে থাকো তাহলে তখন সেটা হয় জানি আমরা ভূমি ভাজিতক অতিভুজ। ঠিক আছে, তো ভূমি ভাজিতক যদি অতিভুজ হয়ে থাকে তো ভূমিটাকে যদি এই ত্রিভুজে কোনটা নির্দেশ করছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওবি। ওবি ভাজিতক অতিভুজ হচ্ছে ও এ। এখন ওবিটার মানটা আমরা এই চিত্রে এখানে ধরতে চাইছি, যেহেতু বলের ক্ষেত্রে Fx যদি বলি Fx বাই ও এ, ও এ মানটাকে আমরা F বলছি, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ Fx সমান F cos থিটা। তো বুঝতে পারছো যে এই যে কোনো একটা ভেক্টর বা যে কোনো বল যদি এক্ষেত্রে আমরা বলছি এই বলটার একটা উপাংশ Fx পাচ্ছি, সেটা কত F cos থিটা, আর y অক্ষ বরাবর তার উপাংশ এটা হচ্ছে কত F sin থিটা। তো এখানে আমাদের এই যে কোণটা যেটা বলছে সেটা কিন্তু নির্দিষ্ট করে ভালো করে বুঝতে হবে যে কার সাপেক্ষে। তো তোমাদেরকে যদি বলে যে কোনো একটা বল প্রয়োগ করছি যে উল্লম্ব রেখার সঙ্গে থিটা কোণ করেছে, তখন তোমাদের কিন্তু সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই সূত্রটা তখন কি হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো। যদি এই বলটা F হয়ে থাকে, এই উল্লম্ব রেখার সঙ্গে অর্থাৎ y অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, তখন এই যে ভেক্টর বলটাকে বা যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে যখন আমরা উপাংশ বিভাজন করব, সেক্ষেত্রে দেখো এই কোণটা থিটা মানে এইটা, এই কোণটা থিটা। ঠিক আছে, আমরা যদি ওই একই রকম নাম দিয়ে ও এ বি এটা সি নাম দিই, তখন দেখো ত্রিভুজ ও এ বি ত্রিভুজের ঠিক একই রকম ভাবে এটাকে Fx আর এটাকে যদি Fy নাম দিয়ে রাখি, ওই ও এ বি ত্রিভুজের দেখো এই কোণের সাপেক্ষে তাহলে ওই কোণের বিপরীত বাহু এইটা তখন হবে কিন্তু লম্ব। যে ক্ষেত্রে এটা ছিল লম্ব, এই ক্ষেত্রে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে এক্ষেত্রে দেখো ঠিক একই রকম খেয়াল করে দেখো, সাইন থিটা যখন তোমরা বার করবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ Fx বাই F বা Fx তখন তোমরা পাবে F sin থিটা। ঠিক একই ভাবে যদি এই ছবির রেসপেক্টে cos থিটা তোমরা বার করো, cos থিটা সমান পাবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কি AB বাই OA, AB যা ও সীতা, অর্থাৎ Fy বাই F। এইখানে তোমরা গুণ করলে পেয়ে যাবে Fy সমান F cos থিটা। খেয়াল করে দেখো, যখন কোণটা এটা হচ্ছে Fy এর মানটা কি হচ্ছে F cos থিটা হচ্ছে, আগে এটা কি হচ্ছিল F sin থিটা ছিল। ভালো করে খেয়াল করো, Fy টা ছিল sin থিটা, তাহলে Fy সমান F sin থিটা ছিল, আর এখানে Fx সমান F cos থিটা ছিল। কিন্তু এক্ষেত্রে এখানে যেটা বের হচ্ছে দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বল প্রয়োগের যে যদি কোণটা যেটা বলা থাকবে সেইটার উপর ভিত্তি করে কিন্তু বলটাকে উপাংশতে এইভাবে তোমরা বিভাজিত করতে পারবে। তো এই বলের উপাংশ বিভাজন এবং তার একটা প্রয়োগ যেটা আমরা আলোচনা করব বলছিলাম, তো সেটা কি যে একটা রোলারকে ঠেলা সহজ না টানা সহজ, সেই বিষয়টা তোমাদের বইতেই বিশেষ করে থাকে, এবং একটা উদাহরণ আলোচনা করলেই তোমরা কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মনে করো এটা একটা রোলার, যার আমরা এক সাইড থেকে দেখছি রোলার বল অংশটাকে, তো এখানে একটা বল আমি প্রয়োগ করছি, রোলারটাকে টানতে হয়েছে সেই যে টানার যে হাতলটা থাকছে সেই বরাবর আমি একটা বল প্রয়োগ করছি। তো ঠিক এই রোলারটা যেটা ভূমিতে পড়ে রয়েছে, ভূমিতে গড়িয়ে যেতে পারে, এইখানে যদি আমি বলটা প্রয়োগ করি, তাহলে এই বলটিকে আমরা এখন দুটো উপাংশতে ভাগ করতে পারি। আমি যদি বলি এই বলটা ভূমির সঙ্গে থিটা কোণ করে প্রয়োগ করা হয়েছে, তাহলে এই দিক বরাবর এই বলটার যে উপাংশ x বরাবর মানটা আমরা বলতে পারছি Fx সমান F cos থিটা, আর অনুভূমিক বরাবর যে বলটার একটা যে মান পাবো সেটা হচ্ছে কত Fy সমান F sin থিটা। বোঝা গেছে? তো এখন দেখো এই যে রোলারটা যেটা ভারী অত্যন্ত, এর যে মোট ওজন পৃথিবী তাকে যে বল দিয়ে টানে তাকে এর ওজন বলা হচ্ছে mg, যেটা নিয়ে আমরা আলোচনা করব। এই mg তৈরি পুরো ভরটা তার ভর কেন্দ্র অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে সঞ্চিত আছে, এবং সেইখান থেকে সেই বল বরাবর পৃথিবী কেন্দ্র বরাবর তাকে টানছে সেই রেখা দিয়ে। তো এই বলের দেখতে পাচ্ছ যে বিরুদ্ধে কাজ করছে আমার টানা বলের একটা অংশ, তাহলে এই বলটা কি করবে, ওয়েটটাকে একটু কমাবে, এবং অপরপক্ষে এই যে উপাংশটা রোলারটাকে সামনের দিকে গতিশীল হতে সাহায্য করবে। তাহলে এটা টানার সময়, রোলারকে যখন আমরা টানছি, টানার সময় যে ঘটনাটা ঘটছে,
অপর পক্ষে তোমরা একটা দেখো, রোলারকে যখন আমরা ঠেলতে যাব, এইটা একটা মনে করো রোলার, একটা আছে, এটাকে আমরা ঠেলছি, রোলারের যে হ্যান্ডেল বরাবর আমরা বল প্রয়োগ করছি। তো এখন এই প্রযুক্ত হওয়া বলটাকে আমরা এইখানে রেসপেক্টে যদি আমি আঁকি, ওই সমান মানের বলটাকে আমি এখানে ছবি দিয়ে গেছি, ওই বলটিকে আমি সমান যদি দুটো ভাগে ভাগ করি, এবং আমি যদি বলি এটা আমি উল্লম্ব বা অনুভূমিক রেখা বা উল্লম্ব রেখার সঙ্গে থিটা কোণ করে আমি ঠেলছিলাম, এটা অনুভূমিক রেখা হরাইজন্টাল যে লাইন তার সঙ্গে থিটা কোণ করে আমি ঠেলছি ওর সঙ্গে, তাহলে ওই কোণটা থিটা মানে আমরা জানি এটা অনুরূপ কোণ, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ, এটা অনুরূপ কোণ। তাহলে এই দিক বরাবর উপাংশটাকে আমি যদি fx আর এই দিক বরাবর উপাংশটাকে আমি যদি fy বলে থাকি, খেয়াল করে দেখো এক্ষেত্রে এই মানটা তখন হয়ে যাচ্ছে, এই বলের যে উপাংশটা এখান থেকে এটা বা এটা ড্র করছো, এটা হয়ে যাচ্ছে f cos থিটা, অর্থাৎ fx এর মানটা f cos থিটা, আর এই মানটা হচ্ছে তোমার f sin থিটা। দেখতে পাচ্ছ রোলারটার ওজন তো সর্বদাই সবসময় তার mg নিচের দিকেই কাজ করবে, এক্ষেত্রে কিন্তু আমি যে বলটা দিয়ে ঠেলছিলাম f বলটা, সেই বলের যে উপাংশটা এমন হয়েছে সেই ওজনের দিক বরাবর কিন্তু ক্রিয়া করেছে, অর্থাৎ রোলারটা যেন আরো মাটির সঙ্গে আরো সেটে বসে যাচ্ছে। অপরপক্ষে আর একটাই যে বল f cos থিটা, সেটাই কেবলমাত্র রোলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে এই যে আমার দেওয়া বলটার কিছুটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আরো বরঞ্চ রোলারটাকে গড়াতে বাধা দিচ্ছে, কিন্তু টানার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে রোলারটাকে ঠেলার সময়, রোলার ঠেলার সময় যে বলগুলো উপাংশতে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোন ক্ষেত্রে আমাদের উপযোগী হচ্ছে, অর্থাৎ রোলারটাকে যখন আমরা টানতে যাব তখন কিন্তু বরং এই দুটো বল বিরুদ্ধে হওয়ার জন্য এটা হালকা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু একই দিকে হওয়ার জন্য কিন্তু দুটো যুক্ত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এটা বিপরীত দিক, তাহলে বিয়োগ হবে। তো এই জন্যই হচ্ছে আমরা বলছি রোলারকে টানা সহজ ঠেলার তুলনায়। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু হচ্ছে বিভিন্ন প্রকার বলগুলো। এরপরে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি বিভিন্ন প্রকার যে কয়েকটা বিশেষ ধরনের বল, অর্থাৎ নিউটনের গতিসূত্রর যে অধ্যায়টা আমরা পড়ার পরে আমরা বিভিন্ন প্রকার গতির যে কারণগুলো হচ্ছে আমরা জেনেছি যে বল, তো কয়েকটা বিশেষ প্রকার বল যেগুলো আমরা সচরাচর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা বাস্তব জীবনে আমরা প্রয়োগ হতে দেখে থাকি, সেইগুলোর মধ্যে কয়েকটা আমরা আলোচনাটা করব। প্রথম হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের আলোচনাতে আমরা ফার্স্ট আসছি অভিকর্ষ বল। অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবী তার উপরের অবস্থিত যে কোনো বস্তুকে যে বল দিয়ে তার কেন্দ্র বরাবর আকর্ষণ করছে সেইটাকে বলা হচ্ছে তার অভিকর্ষ বল। মনে করো কোনো একটা বস্তু, এটাই হচ্ছে m ভরের একটা বস্তু, তাহলে একে পৃথিবী যে বল দিয়ে টানছে আমি সেটা মনে করছি অভিকর্ষ বল Fa বা গ্র্যাভিটেশনাল ফোর্স Fg বলে বলছি অভিকর্ষ বল। তো এই বল এই বস্তুটার উপর যে বল প্রয়োগ করছে তার জন্য বস্তুটাতে যে ত্বরণ সৃষ্টি হবে সেটা আমরা জানি g, তাহলে বস্তুর ভর এবং ত্বরণের গুণফল, তাহলে অভিকর্ষ বলের মানটা হবে কত, বস্তুটার ভর। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি কি যে বলটা প্রয়োগ যে করছে পৃথিবী তার উপর যে থাকা যে কোনো বস্তুকে তার কেন্দ্র বরাবর যে আকর্ষণ করে সেই বলটার মানকে আমি বলছি Fg। তো এই Fg বলটার মানের দরুন কি হবে, বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে এবং বস্তুর ভর গুণিতক ত্বরণ, এবং বস্তুটা স্থির ভরের যেহেতু বস্তু তাহলে অভিকর্ষ বলের রাশিমালা এটাই হচ্ছে F সমান Fg, যেটি গ্র্যাভিটেশনাল ফোর্স সমান mg। তো যে কোনো বলের বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমরা বস্তুগুলোকে সবসময় এখানটায় আমরা বিন্দু বস্তু বলে ধরে নিচ্ছি, কারণ অর্থাৎ পৃথিবী যত বড় বস্তু হোক না কেন সমস্ত ভরটা যেন তার একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই কাজ করছে, এবং যেটাকেই আমরা পরে জানবো যেটাকেই বলা হচ্ছে তার ভর কেন্দ্র, সমস্ত ভরটা যেন ওই জায়গায় কেন্দ্রীভূত রয়েছে। তো এরপরে এই যে অভিকর্ষ বল সম্পর্কে জানলাম, দ্বিতীয় আরেকটা বল যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ওজন। ওজন আর অভিকর্ষ বল কি একই নয়? তো
সেটার মধ্যে সামান্য একটু তফাৎ রয়েছে। অভিকর্ষ বল, যে কোনো বল দিয়ে যেটা টানছে সেটাই অভিকর্ষ বল, কিন্তু ওজন হচ্ছে কোনটা, সেই বলকে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানছে, আমি সেই বলের বিরুদ্ধে বল দিয়ে আমি যেই বলটা প্রয়োগ করলে ওটা স্থির হয়ে যাবে বা তার গতিহীন হবে বা ত্বরণ শূন্য হবে, সেই বলটাকেই আমরা বলবো ওজন। অর্থাৎ ওজনকে আমরা ওয়েট যেটা বলছি, ধরো পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে mg, যেটাকে আমরা অভিকর্ষ বল বলে দিচ্ছি। তো এখন ওই বস্তুটার উপর বিপরীত দিকে আমি যে বল প্রয়োগ করলে, আমি কোনো হাত বা কোনো পাটাতন দিয়ে যে ধরে রেখে যে বল আমি প্রয়োগ করছি উপরের দিকে, ওই বস্তু যে বল প্রয়োগ করলে এর যে লব্ধি বলটা শূন্য হয়ে যাবে, সেটাকেই আমরা বলছি ওয়েট। বোঝা গেছে? তাহলে ওয়েট হচ্ছে কি, সেই বল যে বল প্রয়োগ করলে পৃথিবীর দ্বারা আকর্ষিত হওয়া কোনো বস্তুর যে বলটা শূন্য হবে। তাহলে ওয়েট এক্ষেত্রেই কিন্তু বলের অভিমুখ। তো ডব্লিউ, যদিও অভিকর্ষ বলের অভিমুখটাকে আমরা এই দিকে ধরছি ওয়েট, অর্থাৎ আমরা যে বাধা বল দিয়ে ওকে তুলে রেখেছি সেই ওয়েটের মানটা ডব্লিউ সমান, মানটা কিন্তু হবে ডব্লিউ সমান এম এবং জি এর যে গুণফল সেটাই হবে। এখন এই যে ওজনটা, অর্থাৎ বস্তুটা যে প্রতিক্রিয়া বলটা অনুভব করে এই পাটাতনে, সেটাই কিন্তু হচ্ছে কিন্তু তার ওজন। তো আমরা প্রতিক্রিয়া বলের লম্ব প্রতিক্রিয়া বলটাতে আসছি। তো সেটা তো কারণ কি, এই ওজন যেটা প্রকৃতপক্ষে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ নিয়েই শুধু বস্তুটা মুক্তভাবে পড়ছে তখন বা সেইখানে রয়েছে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ শুধু অভিকর্ষজ ত্বরণ ছাড়া আর অন্য কোনো ত্বরণ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওজনটাই হবে বস্তুটাকে পৃথিবী যে বল দিয়েই টানছে ওটাই হচ্ছে তার ওজন। কিন্তু যদি বস্তুটা যেখানটায় পড়ছে, অর্থাৎ ব্যক্তি তাকে বাধা দেওয়ার জন্য যে বল প্রয়োগ করে রেখেছে, সে একটা যে রেফারেন্স ফ্রেমে রয়েছে, সেইটাই যদি ত্বরণ সহ গতিশীল হয় উপরের দিকে কিংবা নিচের দিকে কিংবা উপরের দিকে ত্বরণ সহ গতিশীল হয়, তখন সেই যে বস্তু বা সেই যে বস্তুটার কিন্তু ওজন কিন্তু আলাদা হবে। সেটাকে তখন আমরা, এটা হচ্ছে তার প্রকৃত ওজন প্রকৃতপক্ষে। আর যদি আমরা যে রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে ওই বস্তুটাকে ওজনকে প্রতিহত করছি, অভিকর্ষ বলটাকে প্রতিহত করছি, সেই রেফারেন্স ফ্রেমটাই যদি ত্বরণ সহ হয় ঊর্ধ্ব দিকে কিংবা নিচের দিকে গতিশীল হয়, তখন কিন্তু নিউটনের গতিসূত্র অনুযায়ী এই ওজনের যে বলটা বা যে প্রতিক্রিয়া বলটা দিতে হচ্ছে বিপরীত দিকে, সেটার মান কিন্তু আলাদা। তখন সেই বলটাকে বলা হচ্ছে, ওজনটা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যে আপাত ওজন। বোঝা গেল? অ্যাপারেন্ট ওজন। তো আপাত ওজন বিষয়টা কি, অর্থাৎ কোন ত্বরণ সহ গতিশীল কোন যে ব্যক্তি যদি সে বস্তুটাকে ধরে রেখেছে, তখন কিন্তু সেই আর ওজন mg হবে না। তো আপাত ওজন ত্বরণ সহ কোন বস্তু, যদি ধরো লিফটে একটা দাঁড়িয়ে আছে, লিফটটা ধরো উপরের দিকে উঠছে, এখন একটা বস্তু সাপোজ এটাই হচ্ছে এম ভরের বস্তুটাই এখন পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে কিন্তু নিচের দিকে, কিন্তু এই মেঝেতে থাকা বস্তুটা একটা যে প্রতিক্রিয়া বল সেটাই কিন্তু যেটা অনুভব করবে সেটাই হবে প্রকৃতপক্ষে ওর আপাত ওজন। এই যে প্রতিক্রিয়া বলটাকে যদি আমরা আর বলি, এখন এই প্রতিক্রিয়া বলটার দরুনই যদি বস্তুতে ত্বরণ সৃষ্টি হচ্ছে ধরি, তাহলে ওই বস্তুর উপর প্রযুক্ত হওয়া মোট বলটার মান কত, আরটা নিশ্চয়ই বেশি, আর মাইনাস mg, এটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে এবং সেই ক্রিয়াশীল যে লব্ধি বলটা বস্তুতে ত্বরণ সৃষ্টি করছে, তাহলে বস্তুতে উৎপন্ন ত্বরণ। তো এক্ষেত্রে আমরা যে প্রতিক্রিয়া বলটা আমরা পাচ্ছি আর সমান ma প্লাস mg, অর্থাৎ m কমন নিলে a প্লাস g, অর্থাৎ কোন বস্তু যদি ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে তখন সেই অবস্থায় তার কিন্তু যে রিয়াকশন ফোর্সটা, যেটা অভিকর্ষ বলকে যে প্রতিহত, সেই অবস্থাকে প্রতিহত করতে যেটা দিতে হচ্ছে, সেটার মান দেখতে পাচ্ছ, তার ওজনটা একটু বেশি হবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সঙ্গে সেই ত্বরণ যোগ করে বস্তুর ভরের সঙ্গে গুণ করলেই তবেই আমরা পাবো আপাত ওজন, অর্থাৎ ত্বরণ সহ যদি উপরের দিকে উঠছে। আবার যদি বস্তুটা এই যে একটা লিফটের কথা বলছি, সেখানে বস্তুটা যেটা রয়েছে সেটা ত্বরণ সহ নিচের দিকে নামছে,
তো এক্ষেত্রে দেখো বস্তুটার ক্ষেত্রে এই যে তলে রয়েছে এই ক্ষেত্রে যে প্রতিক্রিয়া বল পাচ্ছে সেটাকে যদি আর দিয়ে প্রকাশ করি এবং পৃথিবীকে যে বল দিয়ে একে টানছে mg বলি, তাহলে এক্ষেত্রে এই গতিটার আমি যদি মুক্ত চিত্র থেকে পাচ্ছি কি দেখো নিচের দিকে টোটাল নামছে, তাহলে নিশ্চয়ই mg এর মানটা বেশি, mg বিযুক্ত যে r এই মানটাই সৃষ্টি করছে বস্তুতে টর্ক। তো সেখান থেকে আমি r সমান পেয়ে যাব mg মাইনাস ma। তো এক্ষেত্রে m কমন নিলে পাচ্ছি g মাইনাস। এক্ষেত্রে কিন্তু বস্তুটা নিজেকে একটু আপাতভাবে হালকা অনুভব করবে, বুঝতে পেরেছো? আপাত ওজন। তাহলে এই সমস্ত জিনিসগুলো এইগুলোকে বলা হচ্ছে তার আপাত ওজন। অর্থাৎ যদি কোনো বস্তুটা সমবেগে গতিশীল হচ্ছে কিংবা স্থির অবস্থায় থেকে দাঁড়িয়ে থেকে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানছে তাকে প্রতিহত করতে যে বলটা দিতে হচ্ছে সেটা হচ্ছে তার প্রকৃত যদি ওজন আমরা বলি। তো আর যদি আমি যে তলে দাঁড়িয়ে থেকে আমি বস্তুটার প্রকৃত ওজন মাপ করতে যাচ্ছি সেই তলটাই যদি, অর্থাৎ কোনো লিফটে যদি গতিশীল হয়ে ত্বরণ সহ গতিশীল হয়ে থাকে আমরা জানি, সেই অবস্থার ক্ষেত্রে এগুলো তার হবে কিন্তু আপাত ওজন। তো এক্ষেত্রে এসে ওজন এবং আপাত ওজন বিষয়টা তোমরা বুঝলে। এরপরে যেটা প্রকৃতপক্ষে আমাদের লম্ব প্রতিক্রিয়া বিষয়টা বারবার চলে আসছে, সেই লম্ব প্রতিক্রিয়াটাকে নিয়ে আমরা আলোচনার প্রসঙ্গে এবারে আসছি। লম্ব প্রতিক্রিয়া বিষয়টা কি? লম্ব প্রতিক্রিয়া কোন একটা বস্তুকে যখন কোন একটা তলে রাখা হয় সেই তলটার উপর সে একটু কিন্তু বল প্রয়োগ করে, তাকে ডিপ্রেস করে, চাপ দেয়, সঙ্গে সঙ্গে ওই তল ওই বস্তুর উপর যে সেই তার বিরুদ্ধে যে বলটা প্রয়োগ করে তাকে বলা হচ্ছে নরমাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ কোন একটা বস্তুকে কোন একটা তলে রেখে দিয়েছি, সে যত শক্তই মেঝে হোক না কেন, মেঝের যে সামান্য যে তার উপর যে তার যে আকার আকৃতির পরিবর্তন হবে আণবিক জগতে, সেই জায়গায় তারা কিন্তু একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এক্ষেত্রে তাহলে বস্তুটার যে ওজন প্রযুক্ত হচ্ছিল m ভরের একটা বস্তু যদি হয়ে থাকে, তো সেই ওজনের সমান মানের বল কিন্তু ওই তল তার উপর একটা প্রয়োগ করবে। তো এইটা বস্তুটা স্থির থাকুক কিংবা গতিশীল থাকুক, এই তল বরাবর এই লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু সর্বদাই ক্রিয়াশীল থাকবে। বোঝা গেছে? লম্ব ভাবে কাজ করা যে বল যাকেই বলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তো সেই সফট নরম তল কিংবা শক্তিশালী কোনো কংক্রিটের তল হোক না কেন, সেই তল যে কোনো জায়গায় যে কোনো বস্তু যদি কোনো একটা আনত তলের উপর কোনো একটা বস্তুকে রেখেছি, সেই বস্তু যেখানে সেই তলটাকে সে বিকৃতি ঘটিয়েছে সেই তল সঙ্গে লম্বভাবে একটা দিক বরাবর সে কিন্তু লম্ব প্রতিক্রিয়া বল দেবে। অর্থাৎ তলটা আনত তল হোক, সমতল হোক, বক্রতল হোক, যে কোনো তল, সেই জায়গায় ছোট্ট জায়গায় যেখানে কন্টাক্ট স্পর্শক যদি আমি টানি, সেই স্পর্শকের সঙ্গে লম্বভাবে একটা বল কিন্তু সে সর্বদাই প্রয়োগ করবে। এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এরপরে আমরা চলে আসছি টান বল। টান অর্থাৎ কি, যখন আমরা কোন একটা বস্তুকে সুতোর সাহায্যে বা কোন একটা তারের সাহায্যে যুক্ত রেখে তাতে বল প্রয়োগ করি, এই তার যেটা আমি যুক্ত করেছি সেই তারটার দুটো কিন্তু বৈশিষ্ট্য হতে হবে। কি সেই বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর হচ্ছে কি তারটা অপ্রসার্যমান হবে, প্রসার্য হবে না, অপ্রসার্যমান তার। দ্বিতীয়ত তারটার ভর হচ্ছে নগণ্য হবে। কার সাপেক্ষে? আমি যে বস্তুটাকে টানছি, ধরো এই যে ব্লক হিসাবে আছে বস্তুটাকে টানছি, তার সাপেক্ষে নগণ্য। এই দুটো কন্ডিশন হলে ওই বস্তুকে সেই তার দিয়ে যুক্ত করে আমি যদি ওই তারে একটা বল প্রয়োগ করি, তো এই তারের প্রত্যেকটা বিন্দুতে ওই বলটা কিন্তু ক্রিয়াশীল হবে। এই কোন একটা ধরো এটা তারের শেষ প্রান্ত ছিল, একজন ব্যক্তি এখানে টান বল প্রয়োগ করেছে F, তাহলে সঙ্গে সঙ্গে এইখানে সে প্রতিক্রিয়া বল হিসাবে সেও F দেবে। এইভাবে প্রত্যেকটা বিন্দুতে ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন কিন্তু এখানে সেই তার বরাবর কিন্তু সর্বদা একটা বল কাজ করবে ওই মানের মান। তাহলে এই যে তারটা টান অবস্থায় থেকে কাজ করছে এই বলটাকে, একেই বলা হচ্ছে টান বল, যার মান প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এই টানটা এসে এইখানে বস্তুর উপর প্রযুক্ত হবে সেই টান, এবং এই টানের মানও F, এবং সঙ্গে সঙ্গে বস্তুটাও তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এখানে প্রযুক্ত বলের মানও হবে F। তো এইভাবে কোন একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি তারের মধ্য দিয়ে, সেই তারের সমস্ত বিন্দুতে যে বলটা কাজ করে সেই বলটাকে বলা হচ্ছে যেন অবিকৃত মানে সঞ্চালিত হয়েছে। তো এখন একটা তারের
প্রান্ত ব্লকে বেঁধে রেখে আরেক প্রান্ততে এমনি বল প্রয়োগ করছি, তার যে মান, টানের মানটা আমরা দেখলাম এফ। কিন্তু এখন যদি একটা তার যেটা আমি একটু বড় করে আঁকলাম, দুপাশে যদি আমি এফ সমান মানের বল প্রয়োগ করি, তখন তার টানের মান কি হবে? তখনও কিন্তু যে কোনো বিন্দুতে তার টানের মান হবে কিন্তু পি এর সমান। যে কোনো বিন্দুতে আমি যদি নিই, এই বলটা এক্ষেত্রে ক্রিয়াশীল হয়েছে এফ বল, এবং এক্ষেত্রে তার এইদিকে যে টান কাজ করবে, সেই টানের মানটাও হবে কিন্তু এই এফ বলেরই সমান। তো যদিও লব্ধি বল যখন শূন্য হচ্ছে, তখন কিন্তু তার সব জায়গার বিন্দুতে কিন্তু টানের মান সর্বত্র সমান হবে, দুদিকে সমান মানের বল প্রয়োগ করেছি। তো কিন্তু যদি একটা তার এমন হয়ে থাকে, তার একটা ভর আছে, তার একটা দৈর্ঘ্য রয়েছে, এই দিকে আমি যে বল প্রয়োগ করছি মনে করছি F1, এই দিকে যে বল প্রয়োগ করছি সেটার মান বলছি ধরো F2, তখন কিন্তু এই তারের বিভিন্ন বিন্দুতে কিন্তু টানের মান কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ বস্তুটার যদি ভর থেকে থাকে এবং দৈর্ঘ্য থেকে থাকে, তাহলে প্রত্যেকটা বস্তুর একক দৈর্ঘ্যে ভর কত, তাকে ভরকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে এটাকে বলা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। তো এই মানটা আলাদা হবে, একক দৈর্ঘ্যে ভর আলাদা হচ্ছে। তো এখন আমি যে কোনো একটা মনে করছি, যে কোনো একটা প্রান্ত থেকে x দূরে আমি এই একটা বিন্দুতে টান বের করতে চাইছি, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে টান যদি বলছি যে F1 বলটা হচ্ছে গ্রেটার দেন F2, তাহলে এই দিক বরাবর লব্ধি বল অনুযায়ী বস্তুটা এই দিকে আসতে থাকবে এবং বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণের মান ধরছি a। তো এখন এই যে এইটুকু যে ভরের বস্তুর এই ছোট্ট অংশটা x দৈর্ঘ্যের বস্তুর ভরের মান কত, m/l ইনটু x। তো এই ভরের বস্তুতেই ত্বরণ সৃষ্টি হয়েছে কত, a ত্বরণের মানটা কত? এখন যেহেতু লব্ধি একটা বড়, তাহলে ত্বরণের মান কি হবে, যে লব্ধি বলটা কাজ করছে F1 মাইনাস F2, এবং পুরো বস্তুটার যে ভর, এইটা যে ভর বাই বল বাই ভর, নিউটনের গতিসূত্র থেকেই আমরা পেয়ে যাচ্ছি ত্বরণের মানটা। তো এখন এই বস্তুতে যদি টানের মানটা আমি বের করতে যাচ্ছি, মনে করছি ধরো টানের মানটা t, তাহলে এখন বস্তুটা তো যাচ্ছে সেই দিকে গতিশীল হচ্ছে, পুরো বস্তুটা গতিশীল হচ্ছে, মানে এই বিচ্ছিন্ন অংশটাও ধরো ধরতে পারছি, এই অংশটা নিয়েই আমি আলোচনা করছি, এইটাও গতিশীল হচ্ছে সেই দিকে। তাহলে ওই বস্তুটার অংশ যদি গতি ধরি, তাহলে ওই অংশের যে প্রযুক্ত বলটা হচ্ছে F1 এবং টানটা এদিকে বিযুক্ত টান, ওই দিকেই ত্বরণ সৃষ্টি হচ্ছে। তার বস্তুর ভর কত না m/l ইনটু x, এবং ত্বরণটা কত F1 মাইনাস F2 বাই m। এইভাবে আমরা এখান থেকে সরাসরি গুণ করে বা m এর মানটা কেটে দাও, তাহলে টানটা শুধু বের করতে চাইছি, t টাকে ওপাশে নিয়ে গেলে তাহলে থাকছে F1 মাইনাস চিহ্ন থাকবে F1 মাইনাস F2 ইনটু x বাই l। ওই মানটাকে তুমি এপাশে নিয়ে আসো, t টাকে ওদিকে নিয়ে। তাহলে এই যে রাশিমালাটা তোমরা পাচ্ছ, এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ টানের মানটা x এর একটা অপেক্ষক, x এর মান চেঞ্জ করলে দেখতে পাচ্ছ টানের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। এখন তুমি এই সূত্র থেকে দেখো, x এর মান যদি একেবারে 0 করো এই বিন্দুতে, তাহলে x এর মান 0 হলে টানের মানটা দেখো কত হবে। টানের মান ওই সূত্র থেকে পেয়ে যাচ্ছ F1, আর এই টানটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, -0 অর্থাৎ F1। এই বিন্দুতে টানের মান হচ্ছে F1। এবার যদি বলো x সমান পুরো l, এই প্রান্ত থেকে এই l বিন্দুতে কত হবে, তাহলে এখানে টানের মানটা, এইখানে যে টানটার মানটা t যেটা কত হবে, t তাহলে সেখানে হবে t সমান F1 মাইনাস F2 বাই x এর জায়গায় l বাই l, কাটাকাটি হয়ে তোমরা 1 পাচ্ছ, এবং এটা ক্যালকুলেশন করলে দেখবে F1 মাইনাস F1 প্লাস F2। তাহলে এই বিন্দুতে টানের মানটা দেখো, টানের মানটা F2 সমান হচ্ছে। তো এইভাবে কিন্তু একটা টানের যে বিভিন্ন ক্যালকুলেশন গুলো আমরা এখানে করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টানের যে মানগুলো। এরপরে তোমরা আরো যে কয়েকটা বলের কথা আমরা আলোচনা করছি, যেটা ঘর্ষণ বল, এটাও নিশ্চয়ই তোমরা আলোচনাটা আগে থেকে তোমরা জানো যে ঘর্ষণ বল জিনিসটা কি। ঘর্ষণ বল
ঘর্ষণ বলটা একটু দেখে নাও তোমরা, যেটা এর সম্পর্কে আর প্রত্যেকটা বিষয়কে আরো ডিটেলসে জানবে। কোনো একটা বস্তুকে যখন কোনো একটা তলের উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এই তলটা যতই মসৃণ হোক না কেন, আণবিক স্কেলে দেখলে ওর কিছু যে আপ ডাউন রয়েছে, অর্থাৎ অমসৃণতা রয়েছে। যে কোনো মসৃণ তল হোক না কেন, যতই মসৃণ হোক না কেন, তো এইখানে তলের সঙ্গে নিচের যে মেঝের তলের সঙ্গে বস্তুর একটা অণুগুলোর পরমাণুগুলোর মধ্যে বন্ড তৈরি হয়। এই বন্ডকে ভাঙতে গেলে যে বল লাগবে সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ঘর্ষণের জন্য দায়ী, অর্থাৎ বাধা বল। ওই বন্ধনটাই ভাঙাটাই হচ্ছে বাধা। আমি এইদিকে একটা বল প্রয়োগ করছি, তো এই বলটা পুরোপুরি সঙ্গে সঙ্গে ক্রিয়াশীল হতে পারছে না, কারণ এই বন্ড তৈরি হওয়ার জন্য এইদিকে একটা ঘর্ষণ বল, যেটা ওই বস্তুর গতি হতে বাধা দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ওই ঘর্ষণ বল। তাহলে কোনো বস্তুকে যদি কোনো তলের উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করি, তখন ওই তল কি করবে, ওই বস্তুর গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করবে, সেই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। এর উৎপত্তির মূল কারণ হচ্ছে এই যে আণবিক বন্ধনী তৈরি হয়ে যায়। একটা পদার্থকে আরেকটা পদার্থের কাছাকাছি রাখলে তাদের আণবিক জগতে পরমাণুগুলো অণুগুলোর মধ্যে একটা বন্ধনী তৈরি হয়ে যায়। সেই বন্ধনীগুলো ভাঙার জন্য যে বলটা কিন্তু প্রকৃতপক্ষে লাগবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এরপরে তো এই চৌম্বক বল, স্থির তড়িৎ বল, এগুলো তোমরা জানো। কোনো একটা চুম্বকের এন মেরু এস মেরু পরস্পরকে যদি সমমেরু হয়ে থাকে, পরস্পরকে কি করবে জানো, বিকর্ষণ। আর যদি বিষমমেরু হয়ে থাকে তাহলে সেটা পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক সেরকম ভাবে তড়িতের ক্ষেত্রে সমজাতীয় আধানগুলো পরস্পরের মধ্যে বিকর্ষণ এবং বিষম যে আধানগুলো পরস্পরকে আকর্ষণ করে। এবং এই আকর্ষণ বল সম্পর্কিত তোমরা কুলম্বের সূত্রটা নিশ্চয়ই পড়েছো এবং এটাও পড়বে আরো ডিটেলস। এবং এই বলগুলো তো এই রকম যে যতগুলো আমরা বিশেষ বিশেষ কয়েকটা বল আমরা আলোচনা করলাম, কারণ কি এই বলগুলো নিয়ে আমরা যখন পরবর্তী ক্লাসে যে নিউটনের গতিসূত্রের যে প্রয়োগগুলো আমরা ঘটাতে যাব বা গাণিতিক প্রশ্নগুলো সমাধান করব, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকার বলগুলোর আমাদেরকে কিভাবে উৎপত্তি হচ্ছে, কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে, সেটার ছবি কিন্তু আঁকতে হয়। তো সেই জন্যই আমরা এই বলগুলোকে আলোচনাটা করলাম। সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যে আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো বলেছিলাম, সেটা হচ্ছে সংরক্ষী এবং অসংরক্ষী বল। তো যতগুলো বল আমরা পড়ি না কেন, সেই বলগুলোর অধীনে কাজ করলে যদি কাজটা আমার সংরক্ষণ থাকে, অর্থাৎ যে কাজটা বা শক্তিটা আমি প্রয়োগ করলাম সেই প্রয়োগটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, কিংবা প্রযুক্ত যে শক্তিটাকে আবার কোথায় কোথায় খরচ হয়েছে সেটা হিসাব করতে পারি, সেই বলগুলোকে সংরক্ষী বল বলা আছে। আর অপরপক্ষে অসংরক্ষী বল বলতে কি, যে বলের অধীনে কাজ করলে আমার যে কিছু কাজ হারিয়ে যায়, বিভিন্ন অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়ে যেকে আর মাপ করার যোগ্য হয়ে ওঠে না। প্রকৃতপক্ষে কিন্তু গাণিতিক দিক থেকে সমস্ত বলগুলোই সংরক্ষী হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমাদের দেখি যে দুটো বল, যে আমরা সাধারণত দু তিনটে বল, যেমন মহাকর্ষ বা অভিকর্ষ বল একটা সংরক্ষী বল। ওই বলের অধীনে কাজ হলে সেই কাজের যে শক্তির যে রূপান্তর করা সম্ভব পুরোপুরি আমরা দেখাতে পারি। কিংবা মহাকর্ষ বল কিংবা স্থির তড়িৎ আকর্ষণ বল, এইখানেও এটাকে আমরা দেখবো, এটা একটা এইগুলো হচ্ছে সংরক্ষী বলের যে উদাহরণ। আর বাকি সব বলগুলো যেগুলো লম্ব প্রতিক্রিয়া, টান, ঘর্ষণ, যেগুলো প্রকৃতপক্ষে কিন্তু তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বলের কথা বলছি, সেইগুলো কিন্তু একটা অসংরক্ষী বল। তো এইগুলোর অধীনে আমরা অসংরক্ষী মানে অর্থাৎ কি সংরক্ষণ সূত্র মানবে না। তো এই ধরনের বলগুলোর আমরা অধীনে কাজ করার ক্ষেত্রে আমরা কতগুলো বিশেষ শর্ত আমরা পেয়ে থাকবো, যে বলগুলোর অধীনে আমরা কাজ করার সময় যে সেই কাজের মানটা পথের উপর নির্ভর করে না, সংরক্ষী বল। আর হচ্ছে কি শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে, সেটাই হচ্ছে সংরক্ষী বল। অপরপক্ষে যে বলের অধীনে কাজ যে করা হয়ে থাকে সেই কাজের মানটা কিন্তু পাথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ পথের উপর নির্ভরশীল যদি হয়ে যায়, সেই বলগুলো কিন্তু হবে অসংরক্ষী বল। বিশেষ করে ঘর্ষণ বল, টান, এই সমস্ত বলগুলোর অধীনে কাজ করলে কিন্তু কিছু তাপ শক্তি বিভিন্ন ভ্যারাইটি শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং সেই শক্তিগুলোকে আর পুনরায় আমরা মেজার করতে পারি না। তো সেই রকমের বলগুলোকে বলা হচ্ছে অসংরক্ষী বল। তো এই সংরক্ষী বল অসংরক্ষী বল নিয়ে আমরা যখন যে কার্যশক্তি চ্যাপ্টারে আরো বিস্তর আলোচনাটা করব, তো এই ক্ষেত্রে আমরা বল সম্পর্কিত আলোচনার যে দুটো ক্লাস করব বলেছিলাম, এই ক্লাস দুটোর মধ্যে কিন্তু সমস্ত কিছুটা আমরা আলোচনাটা করলাম। তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখে তোমরা জানাবে কেমন হলো।